চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানের প্রতি আবার হুঁশিয়ারি দিয়েছেন দেশটিকে চীনের সাথে পুনঃ একত্রিত হতে হবে। বাংলাদেশের ভাষাঞ্চরে রোহিঙ্গাদের নিয়ে কাজ করতে সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের সাথে আজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতিসংঘ। বাংলাদেশের খুচরা বাজারগুলোতে গত এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। ক্রেতারা উদ্বিগ্ন। বাজারে গিয়ে যখন দেখলাম যে পেঁয়াজের দাম এতটা বেড়ে গেছে, সেটা আমার জন্য একটা শকিং নিউজ ছিল। আগে 1-2 বছর ধরে যে জিনিসটা দেখছি, পেঁয়াজের দাম 250 টাকা 300 টাকা হয়ে যাচ্ছে কেজি প্রতি। তো আমি একসাথে 5 কেজি পেঁয়াজ কিনে রাখলাম। থাকছে ফোন ইন, এসব নিয়েই আজকের প্রবাহ। শর্টওয়েভ এবং FM ছাড়াও প্রবাহ শোনা যাচ্ছে সরাসরি অনলাইনে bbcbangla.com-এ। পরিবেশন করছি মানসী বড়ুয়া। চীন ও তাইওয়ানের মধ্যে অব্যাহত উত্তেজনার মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানের প্রতি আবার হুঁশিয়ারি দিয়েছেন যে দেশটিকে চীনের সাথে আবার একত্রিত হতে হবে। তিনি বলেছেন, তাইওয়ানকে চীনের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা দেশটির জাতীয় ঐতিহ্য পুনরুদ্ধারের অংশ। 1911 সালে যে বিপ্লবে চীনের শেষ রাজপরিবারের উচ্ছেদ ঘটেছিল, তার বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে মিস্টার শি একথা বলেন। উত্তরের তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বলেছেন, তাইওয়ানের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবে দেশটির জনগণ, বেইজিং নয়। বিস্তারিত শুনুন অর্চি অতন্দ্রিলার কাছে। মিস্টার শি বলেছেন, এই পুনরাকত্রীকরণ শান্তিপূর্ণভাবেই অর্জিত হওয়া উচিত, কিন্তু একই সাথে তিনি সতর্ক করে দিয়েছেন যে বিচ্ছিন্নতাবাদের বিরোধিতার ক্ষেত্রে চীনের গৌরবময় ঐতিহ্য রয়েছে। তাইওয়ান নিজেকে একটি স্বাধীন দেশ বলে মনে করে, কিন্তু চীন তাদের দেখে একটি বিদ্রোহী প্রদেশ হিসেবে। তাইওয়ানকে চীনের মূলভূমির সাথে আবার যুক্ত করতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি বেইজিং। মিস্টার শি একথা বলেছেন এমন এক সময়ে যখন গত কয়েকদিন ধরেই রেকর্ড সংখ্যায় চীনা যুদ্ধবিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা এলাকার মধ্যে ঢুকেছে। কিছু কিছু বিশ্লেষক বলেছেন, রবিবার তাইওয়ান তাদের জাতীয় দিবস পালনের আগে চীনা যুদ্ধবিমানের এই উড্ডয়নগুলোকে তাইওয়ানের প্রেসিডেন্টের প্রতি এক সতর্কবার্তা হিসেবে দেখা যেতে পারে। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, চীন তাইওয়ান উত্তেজনা এখন গত 40 বছরের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে। মিস্টার শি বলছেন, হংকংয়ের ক্ষেত্রে যেমনটা হয়েছে সেভাবে তাইওয়ানের ক্ষেত্রেও এক দেশ দুই পদ্ধতি ভিত্তিতে এই একত্রীকরণ হোক, এমনটাই তিনি চান। তার আজকের কথাবার্তার সুর গত জুলাইয়ের তুলনায় কিছুটা নরম হলেও তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন, চীন তার জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে বদ্ধপরিকর। চীনে কমিউনিস্টরা 1949 সালে ক্ষমতা দখল করার পর তাইওয়ান মূলভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অর্চি অতন্দ্রিলা। বাংলাদেশের ভাষাঞ্চরে রোহিঙ্গাদের নিয়ে কাজ করতে সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের সাথে আজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতিসংঘ। একসময় রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তরের বিরোধিতা করলেও এখন জাতিসংঘ সমঝোতা অনুযায়ী সেখানে মানবিক কার্যক্রম সমন্বয় করবে। বাংলাদেশের ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন, জাতিসংঘের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য স্বস্তির। কিন্তু কেন আগে বিরোধিতা করেও এখন ভাষাঞ্চরে সম্পৃক্ত হল জাতিসংঘ? কি আছে সমঝোতা স্মারকে? ঢাকায় খোঁজ নিয়েছেন রাকিব হাসনাত। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় 11 লাখ রোহিঙ্গাদের মধ্যে 1645 জনের প্রথম দলটিকে ভাষাঞ্চরে নেওয়া হয়েছিল গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে। তবে তার আগে থেকেই জাতিসংঘ সহ আন্তর্জাতিক নানা সংস্থা রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তরের সিদ্ধান্তের সমালোচনা করে এ থেকে বিরত থাকতে অনুরোধ করেছিল বাংলাদেশকে। এমন পটভূমিতে আজ ভাষাঞ্চরের কার্যক্রমে জাতিসংঘকে যুক্ত করতে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলছেন, অনেক দিন দ্বিধাদ্বন্দ্বে থাকলেও শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নিয়েছে জাতিসংঘ এবং এটি যেহেতু বড় বাজেটের বিষয়, সেজন্য স্থানীয় এনজিওগুলোও চাইছিল জাতিসংঘ এতে সম্পৃক্ত হোক। লোকাল এনজিওদের যে ফান্ড, তারা জানিয়েছে যে তারা কন্টিনিউ করতে অসুবিধা হবে, যার জন্যই কিন্তু মাননীয় রাষ্ট্রদূতগণ সহ ইউনাইটেড এজেন্সি সহ ভাষান্তর তারা ভিজিট করে এবং ফাইনালি তারা সমঝোতা আসে যে এখানে ইউএনএইচসিআর কে হ্যান্ড ওভার নিতে হবে এবং ইউএনএইচসিআর উইথ আদার অর্গানাইজেশন লাইক ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, IOM অ্যান্ড ইউনাইটেড নেশন, তারা সবাই একসাথে সম্মত হয় যে সেখানে তারা মানবিক সহায়তা দিবে এবং সেটারই ধারাবাহিকতা আজকে এখানে চুক্তি স্বাক্ষর হলো এবং আজকের পর থেকে ইউএনএইচসিআর কোঅর্ডিনেট করবে অন্য এজেন্সির সাথে।
এর আগে চলতি বছরের মার্চে জাতিসংঘের একটি দল ভাষাঞ্চর পরিদর্শনে যায়, যদিও ততদিনে 1 লাখ রোহিঙ্গাকে সেখানে নেয়ার পরিকল্পনার অংশ হিসেবে 13,000 রোহিঙ্গাকে নেয়া সম্পন্ন হয়েছিল। পরে আরও কূটনীতিকরা ভাষাঞ্চর পরিদর্শন করে এসেছেন। এ অবস্থায় আজ যে সমঝোতা এসেছে জাতিসংঘের সংস্থাগুলো কি আছে সেই সমঝোতা স্মারকে, এমন প্রশ্নের জবাবে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন বলছেন, ফোর্সিবলি ডিসপ্লেস মিয়ানমার ন্যাশনাল এদের খাদ্য, পুষ্টি, সুপেয় পানি, পয় নিষ্কাশন, চিকিৎসা, মিয়ানমার কারিকুলাম এবং ভাষায় এই বৃন্দের অনানুষ্ঠানিক শিক্ষা, জীবিকায়নের ব্যবস্থা করা, এই কাজগুলো তারা আমরা করব। অর্থাৎ আমাদের 1 লক্ষ ওখানে বসবাস করার মতো শেল্টার আমরা করে ফেলেছি, ঘর আছে, শুধু এই মেইনটেনেন্সটা কিন্তু এটা করা হবে। এ সংবাদ সম্মেলনে জাতিসংঘ শরণার্থী সংস্থার বাংলাদেশে আবাসিক প্রতিনিধি জোহানেস ভান ডে ক্লো বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবেই কাজ করছেন তারা। এক্ষেত্রে যেসব সংস্থা কাজ করছে তাদের সক্ষমতা অর্জন এবং কার্যক্রম সম্প্রসারণে তারা সহযোগিতা করবেন। ইউএনএইচসিআর জাতিসংঘের উপস্থিতি সমন্বয় করবে, সুতরাং সব কাজে তারা থাকবে, সুরক্ষা সহ সব সেবা কার্যক্রমে। এক্ষেত্রে ডব্লিউএফপি প্রধান অংশীদার, কারণ তারা শুধু খাদ্য সহায়তাই দেবে না, বরং তারাই মানবিক কার্যক্রমের বড় অংশ দেখবে। তারা লজিস্টিক সাপোর্ট, পরিবহন এইসব নিয়েও কাজ করবে। অন্য সংস্থাগুলো হয়তো কাজ করবে, কিন্তু ইউএনএইচসিআর তাদের সবাইকে প্রয়োজন মতো টেকনিক্যাল সাপোর্ট দিবে। এর আগে গত বছর ডিসেম্বরে জাতিসংঘ ছাড়াও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাও রোহিঙ্গাদের ভাষাঞ্চরে নেয়ার বিরোধিতা করে বিবৃতি দিয়েছিল। আবার পরে ভাষাঞ্চর থেকে কিছু রোহিঙ্গার পালানোর খবরও বাংলাদেশের জন্য বিব্রতকর ছিল। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন, ভাষাঞ্চরে রোহিঙ্গা ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকার যে চেষ্টা করছিল তাতে জাতিসংঘের আনুষ্ঠানিক অংশগ্রহণ এখন একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই বিবেচিত হবে। রোহিঙ্গাদের যতদিন ওরা যেতে না পারছে ততদিন তাদের অন্তত জীবন জীবিকাটা যাতে স্বস্তির হয়, ওরা যাতে মানসিক স্বস্তি নিয়ে থাকতে পারে, সেই জায়গাটাই আমার মনে হয় নিশ্চিত করার জন্যই ইউএনএইচসিআর বা জাতিসংঘেতে সংযুক্ত হয়েছে, যেটাকে আমিও খুবই একটা ইতিবাচক অগ্রগতি বলে মনে করি। এবং আমরা আমাদের চেষ্টাটা করছি, কিন্তু আমাদের চেষ্টার সীমাবদ্ধতা যেহেতু আছে, সেই জায়গাটায় এসে ওরা যদি হাত দেয় জাতিসংঘ বা ইউএনএইচসিআর, তাতে আমি মনে করি যে আমাদের প্রচেষ্টাটা যেমন সফল হবে, অ্যাট দ্য সেম টাইম যারা ওখানে আছে তাদের মধ্যে এক ধরনের একটা স্বস্তি আসবে। এদিকে সরকার জানিয়েছে এ পর্যন্ত 18,000 রোহিঙ্গাকে ভাষাঞ্চরে নেওয়া হয়েছে। বাকি রোহিঙ্গাদের সেখানে নেয়ার কার্যক্রম খুব শিগগিরই আবার শুরু হবে। রাকিব হাসনাত। বাংলাদেশের খুচরা বাজারগুলোতে গত 1 সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে কর্তৃপক্ষ বলছে, এই সময় পেঁয়াজের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। তবে পাইকারি বিক্রেতা এবং ব্যবসায়ীরা বলছেন, ভারতের কিছু অঞ্চলে অতি বৃষ্টির ফলে আমদানি ব্যাহত হওয়ায় গত কিছুদিনে পেঁয়াজের দাম বেড়েছে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, দাম নিয়ন্ত্রণে এরই মধ্যে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ঢাকা থেকে নাগিব বাহার। ঢাকায় একটি বেসরকারি সংস্থায় কাজ করা সুমাইয়া অর্নি কাজের চাপে নিয়মিত বাজার করতে না পারলেও সপ্তাহে 2 সপ্তাহে অন্তত একদিন বাজার করে থাকেন। গতকাল প্রায় সপ্তাহখানেক পর বাজারে গিয়ে পেঁয়াজের দাম বাড়তি দেখে কিছুটা চমকে ওঠেন তিনি। আর সেই থেকে কিছুটা আতঙ্কিত হয়েই একসাথে বেশ কিছু পেঁয়াজ কিনে মজুত করে রাখেন বলে বলছিলেন মিস অর্নি। আমি সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পর পর বাজার করি, তো বাজারে গিয়ে যখন দেখলাম যে পেঁয়াজের দাম এতটা বেড়ে গেছে, সেটা আমার জন্য একটা শকিং নিউজ ছিল। প্রথমেই আমার যেটা মাথায় এলো সেটা হচ্ছে, আগে 1-2 বছর ধরে যে জিনিসটা দেখছি, পেঁয়াজের দাম 250 টাকা 300 টাকা হয়ে যাচ্ছে কেজি প্রতি। তো আমি প্রথমেই যে কাজটা করলাম, একসাথে 5 কেজি পেঁয়াজ কিনে রাখলাম। বাংলাদেশে গত কয়েক বছর ধরে বছরের এই সময়ে পেঁয়াজের দাম বাড়াকে কেন্দ্র করে বাজার সরগরম থাকে। দাম বাড়তে বাড়তে 2019 সালের সেপ্টেম্বরে একসময় প্রতি কেজি পেঁয়াজের দাম 300 টাকাও হয়েছিল। পেঁয়াজের দামের এই বিষয়টি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে গত 2 বছরই দাম নিয়ন্ত্রণে এক পর্যায়ে সরকারকে বাজারে হস্তক্ষেপ করতে হয়েছে। এবারও পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়টি নজরে রাখছে বাণিজ্য মন্ত্রণালয়। পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম যেন নিয়ন্ত্রণে থাকে, সেজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু এলাকার স্থানীয় প্রশাসনকে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে বলে বলছিলেন
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। আমরা পেঁয়াজ উৎপাদনকারী আমাদের যে জেলাগুলো আছে 11টা জেলা, আমাদের পাবনা এবং মূলত ফরিদপুর বেল্টের যে জেলাগুলো, সেই জেলাগুলোর ডিসিদের কাছে আমরা চিঠি দিয়েছি। তারা স্টকটা যাচাই করছে যে পেঁয়াজের আমাদের লোকাল স্টকটা কত আছে। এটা একটা বিষয়। আর একটা পোর্টে আমাদের বিশেষ করে যেটা বর্ডার আর কি, আমাদের ভুমরা পোর্ট এবং ল্যান্ড পোর্ট আর কি, আর সোনা মসজিদ পোর্ট থেকে ঢোকে, সেই বর্ডারে কিছু আপনার এই দিক থেকে আমাদের সয়া মিল যাচ্ছে, এই জন্য ট্রাকের একটু ঝামেলা আছে। এই কারণে এটা যাতে স্মুথ এটা পেঁয়াজের ট্রাক গুলো ইন্ডিয়া থেকে আসতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। এবং আমরা মূলত একটা বাজার মনিটরিং একটা জোরদার করছি। বিশেষ করে আমাদের যেমন ধরেন গ্রামের যে হাটগুলোতে যেখানে পেঁয়াজ ওঠে, আমি যে 11টা জেলার কথা বলেছি, সেই হাটগুলোকে আমরা সার্ভিলেন্সের আওতায় এনেছি। বাংলাদেশের বিভিন্ন এলাকায় খুচরা বাজারগুলোতে খবর নিয়ে দেখা গেছে গত এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে পেঁয়াজের দাম কেজিতে প্রায় 30 থেকে 35 টাকা বেড়েছে। অক্টোবরের প্রথম দিকেও খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল এলাকাভেদে 42 থেকে 50 টাকা, যার দাম এখন 70 থেকে 80 টাকায় দাঁড়িয়েছে। মিস্টার শফিকুজ্জামান বলছিলেন, দেশে এবছরে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে সেই হিসেবে পেঁয়াজের বাড়তি দাম হওয়ার কোনো কারণ নেই। তিনি বলছেন, দাম বাড়ার পেছনে মুনাফালোভী ব্যবসায়ীদের মজুত করার প্রবণতার একটা ভূমিকা রয়েছে। ব্যবসায়ী ও আড়তদাররা অবশ্য বলছেন, ভারতে বন্যার কারণে আমদানি কমে যাওয়াতেই গত কিছুদিন ধরে দাম বেড়েছে পেঁয়াজের। তবে দাম বাড়ার পেছনে পেঁয়াজ মজুত করা আড়তদার ও ব্যবসায়ী চক্রের পাশাপাশি যোগাযোগ প্রযুক্তির উন্নয়নেরও ভূমিকা আছে বলে মন্তব্য করেন মিস্টার শফিকুজ্জামান। কিন্তু বিষয়টা হয়ে গেছে কি, যে ডিজিটাল বাংলাদেশের আবার কিছু বিষয় থাকে, সেটা হলো যে আপনার এক ক্লিকেই তারা জেনে যায় যে নাসিকে ইন্ডিয়ায় বৃষ্টি হয়েছে, এইদিকে পেঁয়াজের বাজার গরম হয়ে যাচ্ছে। আপনি এটা সিন্ডিকেট বলা যাবে না, কারণ এটা ওভারঅল এখানে হাজার হাজার বাজার জড়িত, হাজার হাজার মানুষ জড়িত। আপনার সিন্ডিকেট করতে হলে তো কতিপয় মানুষ করতে পারে, কিন্তু এই যে একদম প্রান্তিক চাষি থেকে শুরু করে এই বাজারের যে এই যে সাপ্লাই চেইনে, এটা তো আসলে ওইভাবে সিন্ডিকেট করে করতে পারবে না। তবে এটাও ঠিক যে এই যে হাত বদলের পর্যায়ে এরকম একটা অস্থিরতা থাকলে তারা অনেক ক্ষেত্রেই দামটা যেটা আগে যেটা লাভ করতে সেটা বাড়িয়ে রাখে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বাংলাদেশে প্রতি বছর 24 লক্ষ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে। এই চাহিদার সিংহভাগ দেশীয় উৎপাদন দিয়ে মেটানোর পরও বছরে 7 থেকে 8 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয় বিদেশ থেকে। নাগিব বাহার। জানিয়ে রাখি আজকের ফোন ইনের বিষয়ে, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কনক সারওয়ারের বোনকে ঢাকায় গ্রেফতার করার পর অভিযোগ উঠেছে যে সরকার বিদেশে অবস্থানরত সমালোচকদের মুখ বন্ধ করতে দেশে তাদের আত্মীয় স্বজনদের হেনস্থা করছে। এ নিয়ে শুনব আপনাদের মতামত অনুষ্ঠানে আরও পরের দিকে। তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পুলক গুপ্তের কাছে। ইথিওপিয়ার সরকারি সৈন্য ও তাদের মিত্ররা আমহারা অঞ্চলে বিদ্রোহী টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের ওপরে আক্রমণ তীব্র করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। টিপিএলএফ এর একজন মুখপাত্র বলছেন, প্রচুর সৈন্য জড়ো করা হয়েছে এবং যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে গ্রুপটির অবস্থানের ওপরে হামলা চালানো হচ্ছে। এ সপ্তাহের আরও আগের দিকে 11 মাস ধরে চলা সংঘর্ষের ফলে দেশটিতে মানবিক সংকটের সৃষ্টি হয়েছে, যাতে প্রায় 20 লাখ মানুষ স্থানচ্যুত হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, তালেবানের সঙ্গে তাদের দুদিনের আলোচনায় বসাকে আফগানিস্তানে তালেবানের শাসনকে স্বীকৃতি দেয়া বোঝায় না। কাতারে আজ এই বৈঠক শুরু হবার কথা রয়েছে। অগাস্ট মাসে তালেবানের ক্ষমতা দখলের পর ওয়াশিংটন ও তালেবানের মধ্যে এটাই হবে প্রথম মুখোমুখি বৈঠক। বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক ও আফগানদের নিরাপদে সরিয়ে আনার বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে। আফগানিস্তানে ইসলামিক স্টেট এবং অন্যান্য জিহাদি গ্রুপ মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার কথা তালেবান উড়িয়ে দিয়েছে। আফগানিস্তানের কুন্দুজ শহরে শুক্রবারের বিশাল বোমা বিস্ফোরণে নিহত অনেকের দাফন আজ সম্পন্ন হচ্ছে। মসজিদে চালানো ওই আত্মঘাতী বোমা হামলায় প্রায় 50 জন নিহত হয় বলে নিশ্চিত করা হয়েছে। ইসলামিক স্টেট বলেছে তারাই এই হামলা চালিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ এক বিবৃতিতে বলেছেন, এক সপ্তাহেরও কম সময়ে আফগানিস্তানের ধর্মীয় স্থানে চালানো এটি তৃতীয় হামলা। করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর রাশিয়ায় কোভিডের সর্বোচ্চ দৈনিক মৃত্যু এবং নতুন করে সংক্রমণের সংখ্যা রেকর্ড করা হয়েছে। সরকার বলছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় 968 জনের মৃত্যু হয়েছে। এর ফলে রাশিয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল 2,15,000, যা ইউরোপে সর্বোচ্চ। সিঙ্গাপুর তার জিরো কোভিড নীতি বাতিল করে করোনা ভাইরাস প্রতিরোধে জারি করা বিধিনিষেধ তুলে নিচ্ছে এবং আরও বিদেশিদের আসতে দিচ্ছে। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী লি শিয়েন লং বলেছেন, লোকজনকে ধীরে ধীরে তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে দেওয়া হবে। সিঙ্গাপুরে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, যার ফলে সেখানে কোভিডে মৃত্যুর হার ছিল খুবই কম, কিন্তু এখন সবকিছু খুলে দেওয়ার জন্য চাপ তৈরি হয়েছে।
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে ইবোলা সংক্রমণের একটি ঘটনা ধরা পড়েছে। দেশটিতে 5 মাস আগে ইবোলার সাম্প্রতিক মহামারীর অবসান ঘোষণা করা হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বেনি শহরের হাসপাতালে ভর্তি হওয়া 3 বছরের একটি শিশু বুধবার মারা যাবার পর এখন নিশ্চিত করা হয়েছে যে শিশুটি ইবোলা ভাইরাসে আক্রান্ত ছিল। এক বিবৃতিতে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের কর্মীদল শিশুটির সংস্পর্শে আসা প্রায় 100 ব্যক্তিকে খুঁজে বের করবার চেষ্টা করছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে আজকের ফোন ইনের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে। সেখানে রয়েছেন রাকিব হাসনাত। ধন্যবাদ মানসী। বিবিসি বাংলার আজকের ফোন ইনের বিষয়বস্তু জানিয়ে দিচ্ছি শুরুতেই। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোনকে ঢাকায় গ্রেপ্তার করার পর অভিযোগ উঠেছে যে সরকার বিদেশে অবস্থানরত সমালোচকদের মুখ বন্ধ করতে দেশে তাদের আত্মীয় স্বজনদেরকে হেনস্থা করছে। এ নিয়ে আপনার কি মতামত? শুরুতেই মতামত দেওয়ার জন্য সংযুক্ত হয়েছেন ঢাকা থেকে নাজনীন আক্তার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। এই যে অভিযোগটা একেবারেই সত্য, কারণ হচ্ছে পারিবারিক বন্ধন বলে একটা তো কথা আছে। আমার পরিবারের কাউকে যদি কোনো প্রকার হামলা মামলায় যদি জড়ানো হয়, নিশ্চয়ই আমি আমার যে মতামত থেকে আমি বিরত থাকবো। যেহেতু সরকারের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আমার মনে হয় দেশে এমন কোনো একটি সেক্টর নাই যেখানে কোনো ব্যক্তি তার মতামত প্রকাশ করতে পারতেছে বর্তমানে প্রেক্ষাপটে। ঠিক আছে, তো শুধু সাংবাদিক, আমার মনে হয় যে শুধুমাত্র বিবিসি বাংলা নিউজটাই একটাই নিউজ চ্যানেল যেখানে নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করা হয়। আদারওয়াইজ দেশেও কোনো এমন কোনো আমি দেখি না কোনো অনলাইন নিউজ পোর্টাল হোক বা হচ্ছে চ্যানেল, যে আমাদের যে দেশীয় যে চ্যানেলগুলো আছে, কোথাও সরকার বিরোধী কোনো নিউজ হচ্ছে চালানো হয় আর কি। তো সেক্ষেত্রে তো এগুলো কেন করা হয় না? কারণটা হচ্ছে একটাই, যে তারা এই যে যেভাবে হেনস্থা করা হয়, তার পরিবার হোক বা তার বিরুদ্ধে হোক, কোনো প্রকারে কোনো, যদি একজন সাধারণ মানুষও যদি সেটা ফেসবুকেও যদি লিখতেছে, তাহলে তার এগেইনস্টে কোনো না কোনো ভাবে সে হেনস্থা হচ্ছে। এটাই বাস্তবতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদিও সরকারের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে তারা মত প্রকাশের অধিকারকে কোনোভাবে ক্ষুণ্ণ করছে না, কিংবা গণমাধ্যমের উপরেও সরকারের কোনো বিধিনিষেধ নেই, এবং সরকারের একাধিক মন্ত্রী এ বিষয়টি বলেছেন। এবং যে হেনস্থার প্রসঙ্গ এসছে সে বিষয়ে তারা বলছেন যে তাদের ভাষায় যে যারা দেশ এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে বা এর সঙ্গে যুক্ত থাকে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে সরকার। আপনাকে ধন্যবাদ নাজনীন আক্তার। এবারে নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন রিনা হায়াত। আমি আজকের এই যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত উপস্থাপক ডক্টর কনক সারোয়ার বোন সম্পর্কে এইটুকুই বলবো, তাকে যে এই রাখাকে যে বিচার নিরাপত্তা আইনে 2 মামলায় 5 দিনের রিমান্ড দেখিয়েছে, এটা খুব আপত্তিজনক। কারণ অপরাধ করে থাকলে তার ভাই করেছে, বোন তো করেনি, তবে ভাইয়ের অপরাধে বোন কেন গ্রেপ্তার হবেন? সেই প্রশ্নটা আজকে বিচ্ছির মাধ্যমে একজন মহিলাকে রিমান্ডে নিয়ে নির্যাতনের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, এটা খুবই আপত্তিজনক বিষয়। আমরা শুনেছি যে রাখার নাম এবং ছবি ব্যবহার করে অন্য কেউ টিভিতে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন পোস্টে, ফলে রাখা 1 অক্টোবর জিডি করেছিল। এই জিডির কোনো রফাদফা না করেই তাকে গ্রেপ্তার দেখানো হলো, এ কেমন আইন? এটা আমরা আমাদের সাংবাদিক সমাজ, এটা আমরা নিন্দা খুবের সহিত। আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। যদিও নুসরাত শাহরিন রাকা, তাকে গ্রেপ্তারের পর র্যাব তাদের বিজ্ঞপ্তিতে বলেছিল যে তার কাছ থেকে মাদক পাওয়া গেছে, এবং আপনি ঠিকই বলেছেন 2টি মামলা তার বিরুদ্ধে হয়েছে, এবং 2টি মামলার একটি মামলা মাদক মামলা। এবং তার পরিবার, তার ভাই ডক্টর কনক সারোয়ার বিবিসিকে সাক্ষাৎকার দিয়ে দাবি করেছেন যে তার কারণে তার বোনকে, আপনি যেটি বলছেন, হেনস্থা করা হয়েছে। তবে সরকারের দিক থেকে সেটি অবশ্য অস্বীকার করা হয়েছে। এবারে ঢাকা থেকে কামরুজ্জামান সাজু। ধন্যবাদ। আসলে সমালোচক কনক সারোয়ার সাহেব আমেরিকা থেকে বসে বা দেশের বাইরে থেকে বসে যে সরকারের সমালোচনা করছে, আসলে এটা কতটুকু সত্য এটা আপনারাও ভালো করে জানেন। আমাদের দেশের আসলে সাংবাদিকতা যারা করেন, ম্যাক্সিমাম বলতে পারি, যারা সরকার দলীয় বলেন, বিরোধী দলীয় বলেন, এরা আসলে কি সঠিক তথ্যগুলো সেভাবে সরকারের ভয়ে হোক
বা নিজের প্রয়োজনের তাগিদে হোক, তারা অনেক সময় প্রকাশ করতে পান না বা চান না। ঠিক আছে, এই কারণে হয়তো বা বিদেশ থেকে বিভিন্ন চাপ থাকে না, এই কারণে সমালোচক কনক সরোয়ার বিভিন্নভাবে দেশে বিষয় হোক, দেশের ইন্টারনাল বিষয়গুলো হয়তো প্রকাশ করেন। তার পক্ষ থেকে তার কারণে তার বোনকে আসলে এইভাবে হয়রানি করাটা আসলে একটা যৌক্তিক নয়। কারণটা হলো যে আমার ভাই অপরাধ করলে তার সাজা হবে, কিন্তু সেখানে তার বোনকে এইভাবে হয়রানি করাটা আসলে সমুচিত নয়। আর আমাদের দেশে বিগত দিনে বিভিন্ন প্রশাসনিক যারা আছে তারা বিভিন্ন মাদক দ্রব্য দিয়ে, এটা অহরহ সবাই জানে, যে দিয়ে অথবা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে। তো আমার কথা হচ্ছে যে যদি কনক সরের বোন যদি রাষ্ট্রদ্রোহী বা কোনো কিছু বলে থাকে বা করে থাকে, সেটার জন্য তাদের আইনের আওতায় আনা হোক। তবে কথা হচ্ছে যে ভাইয়ের অপরাধ বোন করবে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। আপনাকে ধন্যবাদ। এবার ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন আতিকুর রহমান। জি জি বলুন মিস্টার রহমান। যে আমার বক্তব্য হলো যে জনাব কনক সারোয়ার উনি বাংলাদেশের এমন কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি না যে ওনার কারণে যে সরকার যে এমন কোন দৈন্যতার সাথে পড়েছে যে ওনার কারণে ওনার বোনকে গ্রেপ্তার করতে হবে। বর্তমানে আওয়ামী লীগ সরকার একটানা 12 বছর ক্ষমতায় আছে জনগণের সমর্থন নিয়ে। তো জনগণ সরকারের সাথে যদি না থাকতো অবশ্যই বিএনপি অথবা অন্য কোনো দল ক্ষমতায় আসতো। বিএনপির মতো একটা রাজনৈতিক দল যারা বারবার ক্ষমতায় আসছে। মিস্টার রহমান, আমাদের প্রশ্নটা হলো যে এই ধরনের অভিযোগ আসছে যে বিদেশে বসে যারা সমালোচনা করেন সরকারের, তাদের স্বজনদের হেনস্থা করার প্রসঙ্গটি, সে বিষয়ে আপনি কি বলবেন? সে বিষয়ে দেখেন, বিদেশে তো সে পলাতক আসামি অথবা সে নিজের সেফটির জন্য বিদেশে আছে। তো বিদেশে বসে কথা বললে তাতে সরকারের কি হয়? আপনি জানেন যে বাংলাদেশের একজন হিন্দু মহিলা পিরোজপুরের, উনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করেছিল। তো রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তির কাছে নালিশ করছে, তাতে সরকারের কি হয়েছে? কেন সরকার তো কোনো অগঠনমূলক, অগণতান্ত্রিক বা বেআইনি কিছু করে না। সরকার দেশের উন্নয়ন করে, সরকার দেশের ডেভেলপমেন্টে যারা। অর্থাৎ আপনি বলছেন যে এর সঙ্গে দেশে যাদের আটক করা হয় বা মামলা আসামি করা, এর সাথে কোনো সম্পর্ক নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার ঢাকা থেকেই রফিকুল ইসলাম। মিস্টার ইসলাম বলুন। আমার বক্তব্যটা হলো, কনক সরোয়ার সাহেব যে যুক্তরাষ্ট্রে বসে যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মন্তব্যটা করলেন, তার কারণে যে তার বোনকে গ্রেপ্তার করলো, অবশ্যই তার বোন হয়তো এই দেশের কোনো তথ্য তার কাছে সরবরাহ করেছে, তা না হলে গোয়েন্দা বিভাগ কোনো সংবাদ না পেয়ে এমনি তাকে গ্রেপ্তার করে হেনস্থা করেন। হ্যাঁ, কাজে নিশ্চয়ই যেহেতু তার ভাই ওই দেশে বসে বাংলাদেশ সরকারের সমালোচনা করছে, নিশ্চয়ই এই দেশে কোনো তথ্য গেছে, হয়তো গোয়েন্দা বিভাগের কাছে কি বলছে আমাদের তো আর জানা নাই। অর্থাৎ আপনি বলছেন যে সুনির্দিষ্ট কারণেই আপনার ধারণা তাকে আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার ইসলাম। এবার খুলনা থেকে রোকেয়া বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি বলতে চাচ্ছি যে যতটা অপরাধ করছে অপরাধের শাস্তি পাক, কিন্তু পরিবারের সবাই যে হেনস্থা হবে এটা তো ঠিক না। কে কতটুকু অপরাধ করছে তা আইনই বের করতে পারবে। আপনাকে ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত মন্তব্যের জন্য। এবার ঢাকা থেকে মুসলিমা পারভিন। জি বলুন। কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমার মতামত হচ্ছে যে সব রাষ্ট্রের আলোচনা থাকেই, আলোচনা সমালোচনা ছাড়া কোনো সমস্যার সমাধান হয় না। তো আমার মনে হচ্ছে যে কনক সারোয়ারের বোনকে আটক করেছে, তো একটা বিষয় শুনলাম যে তার কাছে মাদক পাওয়া গেছে। তো ইস্যু এটাই, যদি সে সমালোচনা করে থাকে বিদেশে বসে, তাহলে সেটা বিদেশিদের উস্কানি দেওয়ার মতো সমতুল্য সেটা। আর দেশে এটাই দেখাচ্ছে সরকার হয়তো যে তুমি বিদেশে বসে সমালোচনা করতেছো আর তোমার বংশধর বোন তারা কি করতেছে। মাদকের জন্য যদি তাদের গ্রেপ্তার করে তাহলে সেটা হচ্ছে ঠিক আছে, তাছাড়া যদি সমালোচনার জন্য যদি গ্রেপ্তার করে সেটা কাম্য নয়। আপনাকে ধন্যবাদ। এবার কুমিল্লা থেকে মোহাম্মদ রুবেল হোসেন। মোহাম্মদ রুবেল হোসেন শুনতে পাচ্ছেন? জি, আমাকে শোনা যাচ্ছে? জি বলুন, খুব সংক্ষেপে আপনার মন্তব্যটি করুন। জি,
জি জি, আমি সংক্ষেপে বলছি। আমার মতামত হচ্ছে আসলে আমাদের কনক সাহেব যদি আসলে অপরাধ করে থাকে বা আসলে রাষ্ট্র বিরোধী বা আপনার সরকারের বিরোধী কোনো কিছু করে থাকে, তাহলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তো আসলে সেটার জন্য কিন্তু ওনার বোন মানে আপনাকে শাস্তি পেতে হবে, সেটা কিন্তু আসলে কাম্য না। আমি এটাই বলতে চাচ্ছি, আসলে এগুলো মানে ভালোভাবে তদন্ত করে দেখার দরকার আসলে। আপনাকে ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত মন্তব্যের জন্য। এবার ঢাকা থেকে সাফায়াতুল্লাহ। জি, আমার যে বক্তব্য সেটি হচ্ছে যে প্রথমে আমি যেটি বলতে চাই যে এটি একটি বিচারাধীন প্রক্রিয়া। তো বিচারাধীন মামলা নিয়ে খুব কথা বলাটা খুব সমীচীন এবং না, আমরা মামলা নিয়ে কোনো কথা বলছি না, আমরা মামলা নিয়ে কথা বলছি না। এখানে প্রসঙ্গটা এসছে যে এই বিদেশে বসে যারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন তাদের মুখ বন্ধ করতে তাদের আত্মীয় স্বজনদের হেনস্থার একটা অভিযোগ উঠছে, সেটি নিয়ে। আসলে যাকে গ্রেপ্তার করা হয়েছে ওনাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, সেটি বলেছে সরকারের সংস্থাগুলো, সেটি বলেছে সরকারের পক্ষ থেকে, সেটি বলা হয়েছে। কিন্তু আমরা শুধু তাকে নিয়ে আলোচনা করছি না। আমাদের প্রশ্ন হলো যে বিদেশে যারাই সরকারের সমালোচনা করুন, অনেকে অভিযোগ করেন যে তাদের আত্মীয় স্বজনদের বাংলাদেশে হেনস্থা করা হয়। এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই সত্য, কারণ এরকম বেশ কয়েকজন আছে যে যারা শুধুমাত্র সরকারের সমালোচনার কারণে তাদের পরিবার হেনস্থার শিকার হয়েছে। এরকম বেশ কয়েকজন ব্যক্তি রয়েছে। তো এটি সরকারের অবশ্যই উচিত নয়, কারণ একটি স্বাধীন দেশ হিসাবে সবাইকে মুক্তভাবে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া উচিত। তবে তাহলে সরকার আসলে এই জিনিসটি করছে কেন? আসলে করার মেইন কারণ হচ্ছে যে অফলাইনে বা রাজপথে বা যেখানেই হোক বিরোধী দল অ্যাক্টিভ। এখন অনলাইনে যেহেতু মানুষ সুযোগ পাচ্ছে, তারা যাতে এই প্রতিবাদটা কম করতে পারে এই জন্য এই জিনিসটা করে একটি ভয় সৃষ্টি করা হচ্ছে। তো আমি সর্বশেষে সংক্ষিপ্তভাবে যেটি বলবো যে এটি যেমন কাম্য নয়, আবার একইভাবে এটিও কাম্য নয় যে ঢালাওভাবে সবাই ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পেয়ে যত্রতত্ত্বভাবে সরকারকে গালাগাল করছে একদম জাতা ভাষায়। তো এগুলা যত করবে সরকারের উগ্র আচরণ আরো বৃদ্ধি পাবে এবং সরকারের একইভাবে চিন্তা করা উচিত যে তারা যদি স্বাধীনভাবে মত প্রকাশ করতে দেয় তাহলে এটা তাদের জন্যই ভালো হবে, কারণ তারা অনেক উন্নয়নমূলক কাজ করেও আজকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার সাফায়াতুল্লাহ। এবার খুলনা থেকে রফিকুল ইসলাম। জি মিস্টার ইসলাম, সময় খুব কম, খুব সংক্ষেপে আপনার মন্তব্যটি করুন। জি ওয়ালাইকুম সালাম, বলুন। আমি যে আপনারা যে এটা তো দিবালোকের মতো সত্যকর, কিন্তু অ্যাকচুয়ালি কি সাংবাদিকরা তো হয়রানি হতেই আছে। কিন্তু আপনার যদি বলে যে না সাংবাদিক কনক সারোয়ারের জন্য এটা গ্রেপ্তার করা হয় না, মাদক জন্য গ্রেপ্তার হয়েছে। এই 2-3 দিন আগে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম যে বাংলা ভিশনের স্ট্যাটাস বললো কি যে পুলিশ একটা ব্যবসায়িক ঘরে তদন্ত করার ঠিক করছে যে ইয়াবা আছে ওর ঘরে, ইয়াবা পাইলো। পরবর্তীতে কি করলো যে সেই পুলিশ আবার ভয়তে পালাচ্ছে, সাংবাদিকের ভয়তে পালাচ্ছে। যে মিস্টার ইসলাম, আলোচনার বিষয়বস্তু হলো যে যারা সমালোচনা করেন তাদের মুখ বন্ধ করতে তাদের আত্মীয় স্বজনদের হেনস্থা করা হয় কিনা। অবশ্যই এটা দিবালোকের মতো সত্য। আপনাকে ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত মতামতের জন্য। এবার খুলনা থেকে ইব্রাহিম খলিল। মিস্টার খলিল, আমাদের হাতে 10 সেকেন্ড সময়, আপনি এর মধ্যে আপনার মন্তব্যটি দয়া করে করুন। ইব্রাহিম খলিল, খুলনা থেকে বলছি। জি, আমাদের হাতে 10 সেকেন্ড সময় আছে। যারা বিবিসি বাংলাকে আমরা সুযোগ করে দেওয়ার জন্য এবং তীব্র নিন্দা জানাই যারা মানুষের বাক স্বাধীনতা বন্ধ করতে চায়, এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা মানবতা ও শান্তির জন্য কাজ করে চলেছে। এবং আমরা দেখছি অনেক ধন্যবাদ আপনাকে মিস্টার খলিল। আমাদের হাতে আর একদমই সময় নেই, ফিরে যেতে হচ্ছে লন্ডনে মানসী বড়ুয়ার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ রাকিব হাসনাত। সংবাদ শিরোনাম শেষ করার আগে, আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তালেবান এবং যুক্তরাষ্ট্র সামনাসামনি দোহায় বৈঠক করেছে। চীনা প্রেসিডেন্ট তাইওয়ানের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন দেশটিকে চীনের সাথে আবার একত্রিত হতে হবে। বিবিসি বাংলা থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজই বাংলাদেশে রাত 10:30 আর ভারতে রাত 10টায়। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে প্রীতি জানিয়ে বিবিসি লন্ডন স্টুডিও থেকে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। মানসী বড়ুয়া।